Hello everyone, welcome to Mousumi's Kitchen and Travel Vlogs. চণ্ডীগড় ইউনিভার্সিটি থেকে বেরিয়ে অটো ধরেছি আমি আর তোমার দাদা ভাই বাড়ি ফিরছি। আমাদের ফ্লাইটের টাইম হলো 8টা আর আমাদের বেরোতে চণ্ডীগড় ইউনিভার্সিটি থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে আর ইউনিভার্সিটি থেকে এয়ারপোর্ট হলো প্রায় 1.5 ঘন্টার রাস্তা। আর যেহেতু 1.5 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকতে হয়, অনেক রকম ফর্মালিটি থাকে, তাই ভাবছিলাম যে যেই করে হোক যেন ফ্লাইটটা মিস না হয়। খুব টেনশন হচ্ছিল, যদি ফ্লাইটটা মিস করি খুব প্রবলেম হয়ে যাবে। তার জন্য আমরা দৌড়াতে দৌড়াতে ঢুকছিলাম। সারাদিন এত জার্নি করেছি আর দৌড়াতে পারছিলাম না, ভাবলাম সামনে লিফট আছে তো লিফটে করে উপরে উঠবো। লিফটের কাছে গিয়ে দেখলাম লিফট ছিল উপরে, তো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। খুব কষ্টও লাগছিল কারণ প্রচন্ড টায়ার্ড ছিলাম আর ভালো লাগছিল না। আর লিফটের জন্য যে ওয়েট করব সেটুকু টাইমও আমাদের কাছে ছিল না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল। 8টায় ফ্লাইট আর আমাদের ঢুকতে আর 7টা বেজে গেছিল। দৌড়ে দৌড়ে 4 তলায় উঠলাম। উঠে দেখলাম ভিউটা খুব ভালো লাগছিল, কিন্তু দাঁড়িয়ে যে একটু দেখবো সেটার টাইম ছিল না। যারা জানো না যে আমরা চণ্ডীগড়ে কি করতে গেছিলাম, তারা আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, সবই চ্যানেলে আছে আমার। এদিকে তোমাদের দাদাভাই চেক ইন করে নিচ্ছে। তারপর চেক ইন করার পর আমরা ভেতরের দিকে ঢুকি। চেকিং করার পর সত্যি কথা এবার একটু শান্তি পেলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল, খুব টেনশন হচ্ছিল। তো ফার্স্টেই ছিল নাইকা স্টোর। নাইকা স্টোরের পর অনেক ধরনের স্টোর ছিল, জামা কাপড়ের, তারপর টেডি বের, অনেক কিছু ছিল। তো প্রচন্ড মানে যেহেতু অনেকটা দৌড়েছি, খিদেও পেয়েছিল আর প্রচন্ড জলও তেষ্টা পেয়েছিল, কারণ জল শেষ হয়ে গেছিল। সারাদিনেরই তো অত তো ক্যারি করা যায় না। তো ভাবলাম একটা জল কিনবো, তো ফার্স্টেই হাঁটতে 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 গেলাম আর স্টোরগুলো দেখে সত্যি ইচ্ছা হচ্ছিল কিছু না কিছু কেনার, কিন্তু এয়ারপোর্টে জানি প্রচন্ড দাম হয়, তো ওইদিকে ওর জন্য তাকাইনি, সোজাই হেঁটে গেলাম। তারপর আমি জলের স্টোর খুঁজছিলাম আমরা, যে এতটাই জল পিপাসা পেয়েছে, তার সামনেই দেখলাম ক্যাফে আছে, জল। তাই জলের বোতল নেওয়া হলো। নিয়ে নিল 80 টাকা। এইটুকু বোতলের দাম 80 টাকা শুনেই মাথা কিরকম একটা চক্কর দিল, যে এত টাকা দাম, বাইরে 20 টাকার বোতল পাওয়া যায়, এখানে 80 টাকা। কোনো অপশন ছিল না বলে নিতেই হলো। তারপর দেখলাম সামনে অনেকগুলো প্লেন দাঁড়িয়ে আছে, আমি এটাই ভাবছিলাম যে কোনটা আমাদের, কারণ অনেকগুলো ইন্ডিগো ছিল, আমাদের ইন্ডিগোর ফ্লাইটই ছিল। তো আমি চেষ্টা করছিলাম কিন্তু দেখলাম পারলাম না, যখন তখন বললাম চলো একটু প্লেনের সামনে দাঁড়িয়ে ফটো তুলে নিই, তাই তারপর তোমাদের দাদাভাই বসে আছে আর আমি লাইনে দাঁড়িয়ে আছি, কারণ জেন্টস আর লেডিস এর লাইন আলাদা ছিল সিকিউরিটি চেকের জন্য। তো সিকিউরিটি চেক করার পর, সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পর আমাদের ভেতরে ঢুকতে বললো। আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দেওয়ার এয়ারপোর্টের, চণ্ডীগড় এয়ারপোর্টে কোথায় কি যেতে হয় বা কিভাবে ঢুকতে হয় বা কি করতে হয়, এই ইনফরমেশন দেওয়ার কিন্তু চেষ্টা করেছি। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো ফ্লাইটে ওঠার জন্য অনেকটাই যেতে হচ্ছে আমাদের হেঁটে হেঁটে, আর লাইন করেই, দেখতেই পাচ্ছেন আমার আগে অনেকজন আছে। সবার কিন্তু আস্তে আস্তে করে চেকিং হচ্ছে, তারপর কিন্তু একজন একজন করে ছাড়ছে। ফ্লাইটে ওঠার জন্য এই লাইনটা পড়েছে, কারণ ওখানে আবার চেকিং হচ্ছে। তো চেকিং হওয়ার পর একদম ডিরেক্ট ফ্লাইটেই দেখা হবে। ফ্লাইটে উঠে সিট নিয়ে বসে পড়েছি, আর আমার একটা জিনিস খুব ভালো হয়েছিল, আমি উইন্ডো সিটই পেয়েছিলাম। আমার তো খুব আনন্দ লাগছিল, কারণ উইন্ডো সিট পেয়েছি। আর এদিকে পেছন দিকে দেখতেই পাচ্ছেন যে সব প্যাসেঞ্জাররা তাদের সিটের জন্য সব লাইন করে একে একে করে সিট নিচ্ছে। আর এদিকে আমার পাশে জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম যে পাশে যে প্লেনটা দাঁড়িয়ে ছিল তখন ট্যাক্সি মোডে পিছিয়ে যাচ্ছিল। Indigo, Haridwar. Ladies and gentlemen, boys and girls. कुर्सी की पेटी बांधे रखें। कैबिन में हवा का दबाव এখন প্লেনটা ট্যাক্সি মোডে রানওয়ের দিকে যাচ্ছে। से अपने आप नीचे आ जाए। আর এইদিকে এয়ার হোস্টেস বলে দিচ্ছিলেন যে কি করতে হবে আর কোথায় কি আছে বা কি হলে কি করতে হবে, এইগুলো উনি বলে দিচ্ছিলেন আর তার সঙ্গে অ্যাকশন করেও দেখাচ্ছিলেন। सही तरीके से पहने। इस विमान में 8 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 पीछे और 4 विंग्स के ऊपर। এবার প্লেন রান আপ নিতে শুরু করে দিয়েছে টেক অফের জন্য। আর খুব কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরেই কিন্তু আগিয়ে যাচ্ছিল, খুব একটা যে স্পিডে যাচ্ছিল সেটা না। এবার শুরু হয়েছে স্পিড, আস্তে আস্তে কিন্তু স্পিড বাড়ছে। স্পিডের বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার হার্টবিটটাও প্রচন্ড জোরে জোরে মানে ধকধক ধকধক শুরু করে দিয়েছিল, জানি না বুকের মধ্যে মনে হচ্ছে কেউ মারছে, এতটা জোরে জোরে আমার হার্টবিট বেড়ে গেছিল স্পিডটা দেখে।
আর ভয়ের সঙ্গে সঙ্গে ভালোও লাগছিল, কারণ দেখতে খুব সুন্দর লাগছিল যে কি জোরে জোরে যাচ্ছে। তারপরে ফাইনালি যখন প্লেন টেক অফ করে, তারপরে যখন আমি এই দৃশ্যটা দেখি, সত্যি কথা দারুণ লাগছিল। চোখটা মানে পুরো ধাঁধিয়ে গেছে, সত্যি এত সুন্দর লাগছিল চণ্ডীগড়টা রাতের বেলা। চারিদিকে এত আলো আলো আলো, দারুণ লাগছিল সত্যি কথা। ক্যামেরায় কতটা কি এসছে বা কতটা ভিডিও আমি তুলতে পেরেছি আমি জানি না, তবে আমি অরিজিনালি বলছি দারুণ লেগেছে। মানে সত্যি কথা, খুব ভালো। মানে ওই দৃশ্যটা অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো লাগছিল ওপর থেকে নিচের দিকে তাকাতে। দেখে মনে হচ্ছে প্লেন খুব আস্তে যাচ্ছে, কিন্তু না, প্লেন কিন্তু খুব জোরেই যাচ্ছিল। কিন্তু যখন আমি ভিডিওটা করেছি, ভিডিওতে আমি এটুকুই বুঝতে পারছিলাম যে খুবই আস্তে আস্তে মনে হচ্ছে যে একদম ধীরে 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 যাচ্ছে। কিন্তু না, প্রচণ্ড জোরেই কিন্তু প্লেন যাচ্ছিল, হয়তো আমরা ভেতরে ছিলাম বলে বুঝতে পারিনি। যেহেতু সকাল থেকে জার্নি হচ্ছিল আর খাওয়াটা ঠিকঠাক হয়নি, প্রচন্ড খিদেও পাচ্ছিল, তাই ভেবেছিলাম যে কিছু একটা অর্ডার করব, কারণ ব্যাগের মধ্যে কিছুই আমরা খাবারের জিনিস নিয়ে উঠিনি। তাই অর্ডার করা হয়েছিল এই দুটো স্যান্ডউইচ। স্যান্ডউইচের দাম ছিল 1000 টাকা, শুনে আমার মাথাটা আবার চড়বড় করে ঘুরতে শুরু করলো। কিন্তু কিছু করার নেই, এত খিদে পেয়েছে তাই। আর আমাদের খিদেও খুবই পেয়েছিল, তার জন্য আমরা অর্ডার করলাম। আর এটা ছিল চিকেন স্যান্ডউইচ। আর স্যান্ডউইচের সঙ্গে কি ড্রিঙ্কস নেব সেটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল। আমরা বলেছিলাম কোল্ড ড্রিঙ্কস, আর এই কোল্ড ড্রিঙ্কস এর জন্য কোনো কিছু পে করতে আমাদের হয়নি। হঠাৎ করে দেখি আকাশে লাইটিং হচ্ছে, তো বুঝলাম যে ওয়েদারটা খারাপ, এর জন্য বিদ্যুৎ চমকাচ্ছে। তখন পাইলট অ্যানাউন্স করলো যে ওয়েদার খারাপের জন্য সিট বেল্ট যেন আমরা পরে থাকি। কিছুক্ষণ পর এয়ার হোস্টেস অ্যানাউন্স করলেন যে কলকাতার অনেক কাছে এসে গেছে, এবার আমরা কলকাতা ঢুকছি। তো এই দৃশ্যটা দেখতে আরো ভালো লাগছিল, মনে হচ্ছিল একদম নিজের শহরকে ওপর থেকে দেখছি। দারুণ লাগছিল, মনে হচ্ছিল চণ্ডীগড়ের চেয়েও যেন কলকাতায় আলোটা অনেক বেশি। ওপর থেকে দেখে মনে হচ্ছিল আমি কলকাতার ম্যাপ দেখছি, কারণ বড় বড় রাস্তাঘাটগুলো যেরকম ম্যাপে থাকে, যেরকম ভাবে লাগে, ওই রকমই লাগছিল। আর এত আলো, মনে হচ্ছে কত তারা জ্বলছে, দারুণ লাগছিল। রাস্তাঘাট, তারপর বড় বড় বিল্ডিং গুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল। উফ, অপূর্ব দৃশ্য, দেখলেই মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল, দারুণ লাগছিল। আমরা পৌঁছে গেছি, এবার আমাদের প্লেন ল্যান্ড হচ্ছে। চণ্ডীগড় থেকে দমদম আসতে আমাদের টাইম লাগলো 2 ঘন্টা। 8টার সময় উঠেছি ফ্লাইটে, আর এখন 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। এখন আমরা ল্যান্ড করছি। कृपया ध्यान दीजिए हम कोलकाता पहुंच गए हैं। धन्यवाद। लेडीज एंड जेंटलमैन, वी हैव अराइव्ड एट कोलकाता। थैंक यू। এবার আমরা প্লেন থেকে নামছি। আর প্রচন্ড সাউন্ড হচ্ছে, এত জোরে জোরে সাউন্ড হচ্ছিল, কানে খুব লাগছিল। তো লাইন করে আমরা নামছি, আর সামনে আমাদের জন্য বাস ওয়েট করছে। বাসে করে আমাদের এক্সিট গেটে নিয়ে যাওয়া হবে। তাই সবাই লাইন করে, যেহেতু রাস্তাটা অনেক সরু, লাইন করে আমরা নামছি। আর সামনেই আছে আমাদের জন্য বাস দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ করে আমার খুব ইচ্ছা হলো যে প্লেনের সামনে একটা ফটো তুলতে, তাই তোমাদের দাদাভাইকে আমি বললাম যে আমার একটা ফটো অ্যাটলিস্ট তুলে দাও প্লেনের সামনে। তারপর দেখি ও আমার দিকে ক্যামেরা না করে চারিদিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিল। আমি বললাম কি ফটো তুলে দিতে, ও বললো না না, চলো চলো, অনেক রাত হয়েছে, বাসে করে যেতে হবে, আবার তার উপর আমাদের আবার ট্রেনে করে অনেক দূরে যেতে হবে। বাসটা ছিল অনেক বড়, বেশিরভাগ মানুষই দাঁড়িয়ে ছিল, কারণ সিট ছিল খুব কম। আর মাঝখানে আবার ছিল ব্যাগ রাখার জায়গা। এবার আমার ঘুম পেতে শুরু করে দিয়েছিল, কারণ সারাদিন খুব জার্নি হয়েছিল। তাই এখন যেহেতু 10টা বেজে গেছে, আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, আর ভালো লাগছিল না, এবার মনে হচ্ছিল কখন বাড়ি যাব। বাস থেকে নেমে আমরা এয়ারপোর্ট বিল্ডিং এ ঢুকছি। নামতে না নামতে আমার মা আমাকে ফোন করে যে কেমন আছিস, শরীর ঠিক আছে নাকি, তারপর ঠিকঠাক পৌঁছেছে নাকি। যত হোক, মাদের চিন্তা অন্যরকমই হয়। আমি আবার মাকে জিজ্ঞাসা করলাম ইভান কি করছে, কারণ আমি ছেলেকে আমার মার কাছেই রেখে গেছিলাম। আর সারাদিন ঠিক মতো ইভানের সঙ্গে কথাও বলতে পারিনি, এজন্য মনটা খুব খারাপও লাগছিল। এখন আছি এয়ারপোর্ট বিল্ডিং এর ভেতরে। এই জায়গাটাও তো অনেকেরই চেনা, কারণ অনেকেই হয়তো যাওয়া আসা করে। কেউই ছিল না, খুব কম লোকজনই এখানে এয়ারপোর্টে ছিল, হয়তো রাত হয়ে যাওয়াতে এয়ারপোর্টে লোকজনের সংখ্যা কমে গেছিল। শরীর আর চলছিল না, অনেকটাই জার্নি হয়ে গেছে, আর ভালো লাগছিল না। তাই ভাবছিলাম কখন বাড়ি যাব। এয়ারপোর্টের মধ্যে অনেক স্টোরই বন্ধ হয়ে গেছিল, হয়তো রাত হয়ে গেছে বলে। কিছু কিছু স্টোর খোলা ছিল, আর বেশিরভাগ স্টোরই বন্ধ হয়ে গেছিল। যেহেতু হাওড়া থেকে আবার ট্রেন ধরতে হবে, এজন্য তোমার দাদাভাই ট্রেনের টাইমগুলো দেখছিল।
এয়ারপোর্টের বাইরে বেরিয়েছি, এবার আমাদের যেতে হবে হাওড়া, কারণ আমাদের হাওড়া থেকে আমাদের ট্রেন, আর তার জন্য ট্যাক্সি ধরতে হবে। এয়ারপোর্টের বাইরে অনেক মানুষজনই ওয়েট করছিল তাদের আত্মীয় স্বজনের জন্য বা কোনো ক্যাবের জন্য। আমরাও স্টোর খুঁজছিলাম যে যেখান থেকে উবের বা ওলা বুক করা যায়। উবের বা ওলা ছাড়াও ছিল গতিধারা, স্ন্যাপ ই ক্যাব, যাত্রী সাথী। আমরা যাত্রী সাথী ক্যাব বুক করেছিলাম, বুক করে আমরা ট্যাক্সিতে উঠেছি। এবার আমরা হাওড়ার দিকে রওনা হচ্ছি। হ্যাঁ, ওই তাহলে মাকে বলো রাতে ভাত আর আলু সিদ্ধ একটু করে রাখ, ভাত ডাল আর আলু সিদ্ধ একটু করে রাখতে। আমরা পৌঁছতে হ্যাঁ 2:30-3টে বাজবে পৌঁছতে। দুজনারই প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ও মাকে ফোন করে বলে দিল যে কিছু একটা রান্না করে রাখতে। আর এখন আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। হাওড়া স্টেশনে পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এবার হাওড়া থেকে ট্রেন ধরে যাব ব্যান্ডেল। ডিরেক্ট ট্রেন আমাদের ছিল না। 2 বাজে, আমরা এখনো ব্যান্ডেল স্টেশনে বসে আছি। 3টের সময় ট্রেন। ভালো লাগছে না, বোর লাগছে। ব্যান্ডেল স্টেশনে আছি, রাত বাজে 3:30, 3:15 ট্রেন।